খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। মধ্যরাতে আমেরিকান বাহিনী ঢুকে পড়ে কারাকাসে। অভিযানে অংশ নিয়েছিল 200 জন ডেল্টা ফোর্স, দুর্ধর্ষ মার্কিন ডেল্টা ফোর্স। পরদিন সকালে নিকোলাস মাদুরো, যিনি গত 2 দশক ধরে আমেরিকার চোখের বালি ছিলেন, তিনি হাত করা পরে বসে আছেন নিউ ইয়র্কে বিচারের অপেক্ষায়। কিন্তু গতকাল তার বিচার, প্রথম ট্রায়ালটা হয়ে গিয়েছে, শুনানি হয়েছে। সেখানে সে নিজেকে নিরপরাধ দাবি করেছে, জামিন হয়নি, তিনি এখন জেলেই থাকবেন। পুরো অপারেশন সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এখন এটা এতটা চমকপ্রদ, সেটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। 2022 সালে ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে ঢুকেছিলেন, মানে তার বাহিনীকে ঢুকানো হয়েছিল। তার প্ল্যানও কিন্তু এইরকমই ছিল, জেলেনস্কিকে তুলে নিয়ে আসবে। ক্যারেক্টার চেঞ্জ, মাদুরোর জায়গায় জেলেনস্কি কিয়েভে ঢুকবে, জেলেনস্কিকে সরাবে, নতুন সরকার বসাবে, সব মিলে 1 সপ্তাহের কাজ। এই ধরনের প্ল্যানটা কে করেছিল? পুতিন করেছিল। কিন্তু বাস্তবে কি হলো বন্ধুরা? 3 বছর শেষ হয়ে এবছর 4 বছর হয়ে গেছে, যুদ্ধ এখনো চলছে, লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে, অর্থনীতি ধসে গেছে, আর ট্রাম্প এক রাতেই কাজ শেষ। ট্রাম্প কাকু জিন্দাবাদ, তাই না? এখন মজার ব্যাপার হলো রাশিয়ার প্রতিক্রিয়া কি দেখাচ্ছে, জেনে আসা যাক। প্রকাশ্যে অবশ্যই তারা সবার মতো ক্ষোভ প্রকাশ করেছে। কূটনীতিক ভাষা, যত ধরনের ভাষা প্রয়োগ করা যায় সে ভাষায়, এটা নিন্দনীয়, এটা ঠিক আছে, আন্তর্জাতিক ল ভাঙ্গাচুরা, ট্রাম্প এটা কি করলো, বিভিন্ন ধরনের মন্তব্য তারা বিবৃতি দিচ্ছে, বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিপজ্জনক নজির, আরও কত কি। কিন্তু পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন গল্প, আমরা যেটা বলি বিহাইন্ড দ্য সিন। রাশিয়ার সামরিক বাহিনীর কাছাকাছি একটা টেলিগ্রাম চ্যানেলে দভা মারোয়া সরাসরি লিখেছে, অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সম্ভবত রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ঠিক এভাবে হওয়ার কথা ছিল, দ্রুত, নাটকীয় ও নির্ধারক। মানে কি খোঁচাটা দিল! আরে ভাই, এটা তো নিজেদের সামরিক বাহিনীকে কটাক্ষ করা, ঠিক না? রাশিয়ার একজন প্রযুক্তি উদ্যোক্তা ওলগা উস্কোভা তো আরও খোলাখুলি বলেছেন, তিনি রাশিয়ার হয়ে লজ্জা অনুভব করছেন। বলছেন, একদিনে ট্রাম্প যা করলেন আমরা 4 বছরেও তা পারিনি। এমনকি রাশিয়ার প্রোপাগান্ডা মেশিন, যা পশ্চিমারা যাতে বলে RT এর প্রধান মার্গারিটা সিমোনিও স্বীকার করেছেন, মস্কোর ঈর্ষান্বিত হওয়ার কারণ আছে। এটা কল্পনা করুন, আপনি 3 বছর পার হয়ে 4 বছর ধরে একটা কাজ করতে পারছেন না, আর আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার বন্ধু এসে এক রাতে সেটা করে দেখালো। কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ইউ ফিল জেলাস, ইউ ফিল ব্যর্থতা। এখন প্রশ্ন হলো, পুতিন কেন মাদুরোকে বাঁচাতে এগোলেন না? আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মাথাটা ঘুরেও যেতে পারে। ট্রাম্প আর পুতিন, 2 মহাশক্তিধর নেতা একসাথে মিলে ইউরোপকে কোন ঠাসা করছে। এটা তো ভদ্র ভাষা বললাম, দুজনে ফিটা লাল করে ফেলাইতেছে ইউরোপে। কে? ট্রাম্প কাকু আর পুতিন মামু। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এটা বাস্তব, আর এই বাস্তব এতটাই ভয়ঙ্কর যে ইউরোপের মতো পরাশক্তি এখন টলমল করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ জানাচ্ছি, কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং তথ্য আছে যেটা আপনাকে ভাবিয়ে তুলবে। তাহলে চলুন শুরু করি। ট্রাম্প পুতিন অক্ষশক্তি, ইউরোপ কি সত্যি শেষ? পেছনের গল্পগুলো কি, শুনে আসা যাক। প্রথমে বুঝে নেই কি হচ্ছে, কেন এত দৌড়াদৌড়ি। 2026 সাল চলছে, ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসেছেন, মানে দ্বিতীয়বার হয়েছেন। 2025 জানুয়ারিতে তিনি শপথ নিয়েছেন। আর তার বৈদেশিক নীতি এক কথায় বলতে গেলে আমেরিকা ফার্স্ট, বাকিরা লাস্ট, যাও যাও, তোমাদের কোনো দাম নাই, এটাই তার কথা। এদিকে পুতিন, তিনি ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর ধীরে ধীরে পুরো ইউরোপকে তার খেলায় মাত দিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ট্রাম্প পুতিনকে শত্রু না ভেবে অংশীদার হিসাবে দেখছেন। পৃথিবীর এদিকটা আমি নিলাম, পৃথিবীর ওদিকটা তুমি নাও, ব্যাস আমরা ঠিক থাকতেই হইল। মানে বাংলা ভাষায় এইটাই বলে। আমেরিকা রাশিয়া 2 পরাশক্তি এখন একসাথে কাজ করছে, আর মাঝখানে পড়ছে কে? পুয়ার ইউরোপ, একদম গরিব। গরিব বলে না, গরিব হয়ে গেছে ইউরোপ।
চলুন প্রথম পয়েন্টে আসি, ইউক্রেন সমস্যা। ট্রাম্প বলছেন আমি পুতিনের সাথে বসে একদিনের যুদ্ধ শেষ করে দেব। শুনতে ভালো লাগছে, একদম রোমাঞ্চকর লাগছে, কিন্তু আসল সত্য হলো এই ডিলে ইউরোপের কোনো ভূমিকা নেই। ট্রাম্প আর পুতিন সরাসরি কথা বলছেন একের পর এক, আর ইউরোপীয় নেতারা তাদের অবস্থা কোথায়? তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আপনি একটু ভাবুন, ঠিক আপনার দরজার বাইরে যেমন দারোয়ান দাঁড়িয়ে থাকে অফিসের দরজার বাইরে, ঠিক সেইভাবে ইউরোপের নেতারা দাঁড়িয়ে থাকে। এবং আরও মজার ব্যাপার হলো এই চুক্তিতে ইউক্রেনকে তার বিশাল ভূখণ্ড হারাতে হতে পারে। মানে রাশিয়া জিতে গেল, পুতিন খুশি, ট্রাম্পও খুশি, কারণ তিনি পিস মেকার হিসাবে ক্রেডিট নিলেন, আর ইউরোপ তাদের নিরাপত্তা বাফার জোন ফিনিশ। এটা শুধু ইউক্রেনের ব্যাপার না বন্ধুরা, এটা পুরো ইউরোপের নিরাপত্তার ব্যাপার। পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলো এখন ভয়ে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে রাশিয়ার পর তাদের দিকেই আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ভাঙার খেলা। ট্রাম্পের স্ট্র্যাটেজি কি জানেন? তিনি চান না একটা শক্তিশালী ইউ ব্লকের সাথে ডিল করতে। তিনি তো বুদ্ধিমান, মাথায় জিনিস আছে, কারণ হলে তিনি ঝানু ব্যবসায়ী। শুরু করা যাক, যখন তিনটি মহাদেশে একসাথে আগুন জ্বলে, ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার গল্প। প্রথমে ঘুরে আসি ভেনেজুয়েলা থেকে। সিমন বলিভার সেতু। কল্পনা করুন একটি সেতু, একদিকে ভেনেজুয়েলা, অন্যদিকে কলম্বিয়া। সাধারণ দিনে এখানে মানুষ, গাড়ি, ব্যবসা সব স্বাভাবিক চলে, কিন্তু এই মুহূর্তে একজন ন্যাশনাল গার্ড সদস্য বলছেন সামান্য উত্তেজনা আছে। সুপ্রিয় দর্শক, যখন একজন সৈন্য সামান্য উত্তেজনা শব্দটা ব্যবহার করে, বুঝতে হবে পরিস্থিতি মোটেও সামান্য নয়। একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাংবাদিকদের সরাসরি বলে দিলেন কলম্বিয়ায় ফিরে যান, আর পরিস্থিতি খুবই জটিল। কেন এই পরিস্থিতি? শনিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। এখন মজার ব্যাপার হলো, ট্রাম্প বলছেন আমেরিকা একটি ট্রানজিশন পিরিয়ড চালাবে ভেনেজুয়েলায়, কিন্তু সীমান্তের সৈন্যদের কাছে বার্তা খুব পরিষ্কার। তারা বলছে আমাদেরকে যে শাসন করবে সে অবশ্যই ভেনেজুয়েলান হতে হবে। এটাই হচ্ছে আসল টেনশন। একদিকে বিদেশি শক্তির হস্তক্ষেপ, আর অন্যদিকে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট, মানুষের প্রতিক্রিয়া। দোকানদার বলছেন গতকাল সবাই দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র শেষ করে নিয়েছে। এটাই হয় যখন মানুষ জানে না পরের দিন কি হতে যাচ্ছে। প্যানিক বাইং। ইতিহাসে যে কোনো বড় সংকটের আগে এটি দেখা যায়। লাখো মানুষের ভাগ্য। গত 15 বছরে 20 লাখ ভেনেজুয়েলান এই সেতু পার হয়ে কলম্বিয়ায় আশ্রয় নিয়েছে। এখন কলম্বিয়ান রেড ক্রস প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য আরও 1,20,000 মানুষের জন্য। কল্পনা করতে পারছেন? একটি শহরের সমান মানুষ হয়তো আবার উদ্বাস্তু হতে যাচ্ছে। আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলছেন এটা ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আক্রমণ। এদিকে ট্রাম্পের জবাব নিজের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখুক। এই হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা। এরপর চলে যাই ইরানে। আর সেখানে যখন রুটির দাম হয় রক্তের দাম। সংখ্যার হিসাব। ইরানের বিক্ষোভের কারণে 17 জন নিহত হয়েছে, 582 জন গ্রেপ্তার, 30টি শহরে বিক্ষোভ হয়েছে। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের জীবন, পরিবারের স্বপ্ন আর একটি জাতির হতাশা, অর্থনৈতিক বিপর্যয়। এখন মূল কথায় আসি, এই বিক্ষোভ কেন? 2018 সালে $1 ছিল 55,000 রিয়াল, আর এখন 14,50,000 রিয়াল। এর মানে কি দাঁড়ালো? আপনার পকেটের টাকার মূল্য 26 গুণ কমে গেছে। কল্পনা করুন, আজকে আপনি ব্যাংকে যদি 26 লক্ষ টাকা রাখেন, কালকে সেটি হবে 1 লাখ টাকা। কেমন লাগবে ট্রাম্পের হুমকি? ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে, যা তাদের অভ্যাস, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। ভেনেজুয়েলায় লাখো লাখো উদ্বাস্ত। ইরানের সাধারণ মানুষ খাবার কিনতে পারছে না, আর রাসায়নিক অস্ত্রের শিকার তাও সাধারণ মানুষ হচ্ছে। যখন রাজারা যুদ্ধ করে, প্রজারা মরে। এই প্রবাদ আজও সত্যি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এটুকুই। ভেনেজুয়েলায় কি হয়, ইরানের বিক্ষোভ কোথায় গিয়ে দাঁড়ায়, আর OPCW নিয়ে রাশিয়া পশ্চিমা টানাপোড়েন কিভাবে এগোয়, এসব নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান এই 3 সংকটের মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক বলে আপনার কাছে মনে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই।
আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।